আমরা ফিরে এলাম ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স ক্লাসে। আমরা পড়ছিলাম জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি পার্ট 2 পড়বো আজকে, শেষাংশটা পড়বো। এর আগের দিন আমরা জৈব যৌগগুলোর IUPAC নামকরণ কিভাবে করতে হয় সেই অবধি আমরা শিখে এসেছি। আজকে এসো আমরা বিশেষ কতগুলো জৈব যৌগের সাথে পরিচিত হই। প্রথমেই আমরা যে যৌগের সাথে পরিচিত হব সেটা হচ্ছে মিথেন, যেটা অ্যালকেন শ্রেণীর সর্বপ্রথম সদস্য সম্পৃক্ত হাইড্রোকার্বন CH4। তো এসো আমরা মিথেনের সাথে পরিচিত হই। আচ্ছা, প্রথমে কি জানছি মিথেন কোথায় কোথায় পাওয়া যায় বুঝছো? মিথেন মাটির নিচে যে তৈলকূপ পাওয়া যায়, যেখান থেকে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, তার প্রধান উপাদান হচ্ছে মিথেন। কোল গ্যাসের মধ্যেও মিথেন পাওয়া যায়। এছাড়াও জলাভূমিতে তোমরা হয়তো শুনে থাকবে যে আলেয়া বলে যে আলোটা দেখতে পাওয়া যায়, জলাভূমিতে পচা পাতা ইত্যাদি পড়ে যে গ্যাসটা উৎপন্ন হয় তার অন্যতম প্রধান উপাদান মিথেন, যেটা বায়ুতে অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে। তো মিথেনকে এই জন্য মার্চ গ্যাসও বলা হয়। তো মিথেন কোথায় কোথায় কাজে লাগে? মিথেন প্রধানত তাপ উৎপাদক জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। মিথেনে অক্সিজেনের সাহায্যে সম্পূর্ণ দহন হলে প্রচুর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, এই কারণে মিথেনকে তাপ উৎপাদক জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও মিথেনের অসম্পূর্ণ দহনে যে কালো পদার্থটা পাওয়া যায় তাকে বলা হয় কার্বন ব্ল্যাক। এই কার্বন ব্ল্যাক থেকে ছাপার কালি, জুতোর কালি, টাইপরাইটারের কালি ইত্যাদি বিভিন্ন ধরনের পদার্থ তৈরি করা যেতে পারে। তো মিথেনকে এই কাজেও ব্যবহার করা হয়। এসব এবার আমরা জেনে নিই যে মিথেন রাসায়নিকভাবে কীরকম আচরণ করে। মিথেনকে যদি অক্সিজেনের সম্পূর্ণ দহন করা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। আমি একটু আগেও বলছিলাম যে এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, এজন্য মিথেনকে তাপদায়ক জ্বালানি হিসেবে মিথেনের প্রচুর ব্যবহার আছে। তাপশক্তি উৎপন্ন হওয়ার কারণে মিথেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বহুল পরিমাণে। আচ্ছা, মিথেন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো অন্যতম একটা প্রধান বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমরা জেনে নিই প্রতিস্থাপন বিক্রিয়া বলতে ঠিক কী বোঝায়। যে বিক্রিয়ায় একটা যৌগের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো পরমাণুকে অন্য কোনো পরমাণু বা মূলক প্রতিস্থাপিত করে, সেই বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন মানে ঠিক কী বোঝায় এখানে উদাহরণটা দেখলে বুঝতে সুবিধা হবে। যেমন এখানে দেখো CH4, এখানে 4টে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো ক্লোরিন পরমাণু দ্বারা, তাহলে সেখানে একটা ক্লোরিন এলো, বাকি 3টে হাইড্রোজেন রয়ে গেল, এক অণু HCl অপসারিত হলো, তাহলে যে যৌগটা পাচ্ছি মিথাইল ক্লোরাইড। একইভাবে যখন 3টে হাইড্রোজেনের মধ্যে আরও একটা হাইড্রোজেন Cl দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, পাচ্ছি CH2Cl2 বা মিথিলিন ক্লোরাইড। তারপরে দেখো আরও একটা হাইড্রোজেন যখন এইভাবে একইভাবে প্রতিস্থাপিত হচ্ছে, পাচ্ছি CH3 বা ক্লোরোফর্ম। এবং শেষকালে 4টে হাইড্রোজেন ছিল, দেখো এইভাবে একটার পর একটা 4টে হাইড্রোজেনের জায়গায় 4টে ক্লোরিন যখন এসে গেল, CCl4 উৎপন্ন হলো, পেলাম আমরা কার্বন টেট্রাক্লোরাইড। এইটা হচ্ছে মিথেনের অন্যতম প্রধান বিক্রিয়া। ইথেনও এইভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এই প্রতিস্থাপন বিক্রিয়ায় বিভিন্ন যৌগ তৈরি করে। তো এসো এবার আমরা পরিচিত হই একটু অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন যাদের মধ্যে দ্বিবন্ধন উপস্থিত থাকে তাদেরকে বলে অ্যালকিন। আমরা জানি অ্যালকিনের যে শ্রেণী, সমগণীয় শ্রেণী, তার প্রথম সদস্য হচ্ছে ইথিলিন। আচ্ছা, ইথিলিন কোথায় কোথায় পাওয়া যায়? ইথিলিন কোল গ্যাসে পাওয়া যায়, পেট্রোলিয়াম খনিতে যে প্রাকৃতিক গ্যাস থাকে সেখানেও ইথিলিন প্রচুর পাওয়া যায়। ইথিলিনকে কাঁচা ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত মাস্টার্ড গ্যাস তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ইথিলিন থেকে একটা খুব ভালো পলিমার পাওয়া যায়, পলিমার সম্বন্ধে আমরা একটু বাদে জানবো। পলিথিন তোমরা নাম সবাই শুনেছো, সেই পলিথিন তৈরি করার জন্য ইথিলিনের ভীষণ অনেক বহুল আর কি ব্যবহার প্রচলিত আছে। তো এসো জেনে নিই যে ইথিলিন কিভাবে রাসায়নিক আচরণ করে। তো প্রথমে আমরা পড়বো ইথিলিনের দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া সম্বন্ধে তোমাদের একটুখানি জানার দরকার আছে। দ্রুত বিক্রিয়া বলতে যখন আমরা বুঝি যে বিক্রিয়া এমন একটা বিক্রিয়া যেখানে কোনো অসম্পৃক্ত যৌগের অণুর সাথে অন্য কোনো পরমাণু বা মূলক সরাসরি যুক্ত হয় এবং অণুটির কোনো অংশই পৃথক হয় না, অপসারিত হয় না, কিচ্ছু হয় না, সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় দ্রুত বিক্রিয়া। সেটা কীরকম এসব আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। যেমন এখানে দেখানো হয়েছে ইথিলিনের সাথে দেখো হাইড্রোজেন কিভাবে যুক্ত হচ্ছে। এখানে কোনো যে বিক্রিয়কগুলো অংশগ্রহণ করছে তাদের কোনো অংশই কোনোভাবে অপসারিত হচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। নিকেল বা প্ল্যাটিনাম অনুঘটক এখানে ব্যবহার করা যায় 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। দেখো এখানে দুটো কার্বন পরমাণুর মধ্যে যে দ্বিবন্ধনটা ছিল সেটা ভেঙে গেছে এবং হাইড্রোজেন সেখানে প্রবেশ করেছে, ফলে আমরা পাচ্ছি CH3 বা ইথেন। একই রকমভাবে ব্রোমিন সংযোজন সম্ভব। কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে ব্রোমিন যদি কার্বন টেট্রাক্লোরাইড যুক্ত ব্রোমিনের যে দ্রবণ সে তার মধ্যে ইথিলিন গ্যাস যদি চালনা করা হয় তাহলে তৈরি হয় ইথিলিন ডাইব্রোমাইড। এখানে নতুন একটা পদার্থ উৎপন্ন হয় যেটা বর্ণহীন, ফলে আমরা কি দেখতে পাই? ব্রোমিনের লাল বর্ণটা
বর্ণহীন হয়ে গেছে, ফিকে হয়ে গেছে। তো এই যে বিশেষ বিক্রিয়াটা, এটা যে কোনো অসম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ যদি সেই জৈব যৌগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকে, তাহলে এই বিক্রিয়ার দ্বারা সে দেখা যাবে যে সেই ব্রোমিনের লাল বর্ণটা বর্ণহীন হয়ে গেছে। এইভাবে কোনো জৈব যৌগে অসম্পৃক্ততা আছে কিনা তা নির্ণয় করতে পারা যায়। এছাড়া ইথিলিনের অন্যতম একটা প্রচলিত বিক্রিয়া হচ্ছে ইথিলিনের পলিমারাইজেশন। এখানে তোমাদের বলা দরকার যে অনেকগুলো ছোট ছোট অণু যদি বহুবার রাসায়নিক সংযোগের ফলে যুক্ত হয়ে একটা দীর্ঘ শৃঙ্খলযুক্ত বৃহৎ আকার অণু তৈরি করে, তখন তাকে বলা হয় পলিমার। তো এখানে ইথিলিন এইরকম একটা পলিমার তৈরির বিক্রিয়ায় অংশ নেয়। এখানে দেখানো হয়েছে n সংখ্যক ইথিলিন অণু, অর্থাৎ এত n হচ্ছে একটা মানে খুব বড় সংখ্যা। ঠিক কতগুলো ইথিলিন অণু পরপর জুড়ে যায় এটা বলা মুশকিল, একটা খুব বড় সংখ্যা, সেজন্য n দিয়ে এখানে দেখানো হয়েছে। n সংখ্যক ইথিলিন অণু নির্দিষ্ট অনুঘটকের উপস্থিতিতে বেশ উচ্চ চাপে, দেখতে পাচ্ছি আমরা প্রায় 2000 অ্যাটমসফিয়ার চাপে 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এখানে কি হয়েছে, যুক্ত হয়েছে অসংখ্য ইথিলিন অণু পরস্পর এইভাবে যুক্ত হয়ে গেছে, যে জন্য আমরা একটা পলিমারের সঠিক সংকেত এইভাবে বলা সম্ভব নয়, সেটা একটা এতই বৃহদাকার অণু তৈরি করে আমরা n দিয়ে লিখেছি, এবং এইটা এই পলিমারটাকে আমরা বলছি পলিথিন। তাহলে যে ছোট অণু থেকে ওই বিশাল বৃহদাকার অণুটা তৈরি হয় তাকে বলে মনোমার, আর যে বৃহদাকার অণুটা তৈরি হয় তাকে বলে পলিমার। তাহলে আমরা কি বুঝতে পারছি, এখানে ইথিলিন হচ্ছে মনোমার আর তার পলিমার হচ্ছে পলিথিন। এই যে পলিথিনটা উৎপন্ন হলো, এইটা কিন্তু এই প্লাস্টিক জাতীয় পদার্থ, এটা তড়িতের অপরিবাহী, এটাকে ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয়। পলিথিন দিয়ে নানান রকম খেলনা, বোতল, পাতলা চাদর, অনেক কিছু তৈরি করা হয়। প্লাস্টিক শব্দটার সাথে আমরা সবাই ভীষণভাবে পরিচিত। প্লাস্টিকের অনেক জিনিস আমরা চারদিকে দেখতে পাই, তার মধ্যে অনেকগুলোই পলিথিন দিয়ে তৈরি। প্লাস্টিক অবশ্য নানান রকম হয়, আমরা আরেকটু বাদে আরেকটু জানতে পারবো। তাহলে আমরা এখানে একটা নতুন জিনিসের কথা জানতে পারলাম, পলিমার এবং পলিমারাইজেশন বিক্রিয়া কাকে বলে। এসো এবার আমরা জেনে নিই আরেকটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যাসিটিলিনের কথা। অ্যাসিটিলিনের কি বৈশিষ্ট্য বলো তো? আমরা তো একটু আগে আরেকটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কথা পড়লাম, কিন্তু সেটা ছিল দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কিন্তু এটা হচ্ছে ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাদের সেই যে শ্রেণী অ্যালকাইন শ্রেণী সর্বপ্রথম সদস্য অ্যাসিটিলিন CH2CH2, যার হচ্ছে সংকেত। আচ্ছা, এবারে উৎস। প্রকৃতিতে অ্যাসিটিলিন কিন্তু খুব বেশি পাওয়া যায় না, কোল গ্যাসের মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিটিলিন উপস্থিত থাকে। তো অ্যাসিটিলিনকে কোথায় কাজে লাগানো হয় জানো? কার্বাইড বাতিতে অ্যাসিটিলিনকে আলো তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তোমরা হয়তো দেখেছো ঝালাইয়ের কাজে একরকম গ্যাস ব্যবহার করা হয়, যে গ্যাসের সাহায্যে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সৃষ্টি করা যায়, তাকে বলে অক্সিঅ্যাসিটিলিন শিখা। এর মধ্যে অ্যাসিটিলিন গ্যাসকে ব্যবহার করা হয়, এবং এইটা ঝালাই দেওয়ার কাজে, দুটো অন্য ধাতু কাটতে, জোড়া লাগাতে, এইসব কাজে এই অ্যাসিটিলিন শিখার বহুল ব্যবহার আছে। এখানে অ্যাসিটিলিনকে কাজে লাগানো হয়। তো এসো এবার আমরা দেখে নিই যে অ্যাসিটিলিন কিভাবে রাসায়নিক আচরণ করে বা কি কি রাসায়নিক বিক্রিয়া সে সাড়া দেয়। আমরা একটু আগে ইথিলিন পড়লাম, সেখানে আমরা দ্রুত বিক্রিয়া কাকে বলে এসেছি। তো অ্যাসিটিলিনের মধ্যেও ত্রিবন্ধন উপস্থিত থাকে বলে অ্যাসিটিলিন ইথিলিনের মতোই দ্রুত বিক্রিয়ায় সাড়া দেয়। এখানেও হাইড্রোজেন সংযোজন হয়, তফাৎ হচ্ছে একটাই, ওখানে ছিল দ্বিবন্ধন, এখানে ত্রিবন্ধন। ফলে একটা বন্ধন ভেঙে গিয়ে যখন হাইড্রোজেনটা সংযোজিত হচ্ছে, দেখো প্রথমে আমরা পাচ্ছি ইথিলিন, আর পরের বিক্রিয়াটা আমরা অলরেডি পড়ে এসেছি, ইথিলিনের হাইড্রোজেন সংযোজন। অর্থাৎ অ্যাসিটিলিনে যদি পরপর অতিরিক্ত হাইড্রোজেন সংযোজন করতে দেওয়া যায় মোটামুটি 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্ল্যাটিনাম বা নিকেল অনুঘটকের উপস্থিতিতে, শেষ পর্যন্ত আমরা পাবো ইথেন। আমরা যেরকম ইথিলিনে ব্রোমিন সংযোজন দেখে এলাম, একই রকমভাবে এখানেও ব্রোমিন সংযোজন হবে। প্রথমে ত্রিবন্ধনের মধ্যে একটা বন্ধনকে অপসারিত করে ব্রোমিন যুক্ত হবে, ডাইব্রোমো ইথিলিন তৈরি হয়। এই যৌগটার নাম ডাইব্রোমো ইথিলিন। পরবর্তী স্টেপে যদি ব্রোমিনের পরিমাণ বেশি দেওয়া যায়, তাহলে দুটো দ্বিবন্ধন যে এখানে চলে যায়, এখানে তার সেই জায়গায় ব্রোমিন এখানে যুক্ত হয়ে এখানে যে যৌগটা তৈরি করছে, আমরা দেখতে পাচ্ছি যে ইথেন যৌগের মধ্যে এখানে 4টে হাইড্রোজেনের জায়গায় 4টে ব্রোমিন পরমাণু চলে এসেছে। সেজন্য এই যৌগটার নাম হচ্ছে 1122 টেট্রাব্রোমো ইথেন। তাহলে এইগুলো হচ্ছে অ্যাসিটিলিনের দ্রুত বিক্রিয়ার উদাহরণ। অ্যাসিটিলিন ইথিলিনের মধ্যে একই রকমভাবে এইভাবে দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো এই তো গেল আমরা অ্যালকেন এবং অ্যালকিন এবং অ্যালকাইন তিনটে সমগণীয় শ্রেণীর হাইড্রোকার্বনের মধ্যে তিনটে যৌগের সাথে পরিচিত হলাম। এসো এবারে আমাদের চারিদিকে খুব পরিচিত কিছু জৈব যৌগ রয়েছে, যেটা আমাদের সবার বাড়িতে রয়েছে, সেরকম একটা যৌগের সাথে পরিচিত হয়েছে, যেটা হচ্ছে এলপিজি। এলপিজি হয়তো সবাই ক্লাসে শুনেছো, যে এলপিজি বলতে কি বোঝায়? বাড়ির যে গ্যাসটা থাকে, যে সিলিন্ডারের মধ্যে গ্যাস থাকে, সেটাকে বলে এলপিজি।
আচ্ছা, তোমরা কি জানো সেটার পুরো নামটা কি? তার নামটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, লিকুইফাইড মানে কি? যেটাকে তরল করা হয়েছে, তরলীকৃত করা হয়েছে, তাই না? তো তরলীকৃত যে গ্যাস সেইটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, পেট্রোলিয়ামকে আংশিক পাতন করলে পরে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়। এই পেট্রোলিয়াম গ্যাসকে কি করা হয়? চাপ প্রয়োগ করা হয়। চাপ প্রয়োগ করলে সেইটা তরলে পরিণত হয়। অর্থাৎ আমরা উৎসটা বলছি এখানে। তো সেই যে তরলে পরিণত করে যখন এটাকে সিলিন্ডারে ভরে রাখা হয় তখন সেটাকে বলা হয় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। অর্থাৎ যে পেট্রোলিয়াম গ্যাসকে তরলে পরিণত করা হয়েছে। আচ্ছা, তাহলে এর মধ্যে কি কি থাকে, কি কি উপাদান থাকে আমরা জেনে নিই। আচ্ছা, মোটামুটি বিউটেন, প্রোপেন, ইথেন এই তিনটে হাইড্রোকার্বনের মিশ্রণ এই নির্দিষ্ট গ্যাসটা, এর মধ্যে এই তিনটে প্রধান উপাদান থাকে। আচ্ছা, এলপিজির ব্যবহার তো আর বলার কিছু অপেক্ষা রাখে না। আমাদের সবার বাড়িতেই নিশ্চয়ই গ্যাস সিলিন্ডার আছে। আমরা দেখেছি মাকে রান্না করতে, বা তোমরাও হয়তো হাত লাগিয়ে থাকো যে গ্যাস সিলিন্ডারের মধ্যে যে লিকুইফাইড গ্যাসটা থাকে সেটা হচ্ছে এলপিজি। আমরা বাড়িতে যে রান্নার গ্যাসটা ব্যবহার করি অর্থাৎ জ্বালানি হিসেবে, এটা প্রায় সবার বাড়িতেই এটার ব্যবহার হয়। ব্যবহারের জন্য নতুন করে কিছু বলার নেই। আচ্ছা, এটা তো হলো যে আমাদের বাড়িতে আমরা যে রান্নার গ্যাসটা দেখতে পাই সেটা সম্বন্ধে আমরা জানলাম। আচ্ছা, এবার তুমি রাস্তায়ও অনেক এখন অটো দেখতে পাও যেগুলো গ্যাসে চলে। আমরা শুনেছি গ্যাসে চলে, জিনিসটা কি এসো জেনে নিই। বা অনেক বাসও আছে যেগুলো এখন কিন্তু আর কোনো পেট্রোল বা ডিজেলে চলে না। তো এই যে যানবাহনগুলো আমরা দেখতে পাই, গ্যাস স্টেশনও হয়ে গেছে এখন, সেখানে গিয়ে গ্যাস ভরা যায়। সেখানে থাকে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, যেটা সিএনজি হিসেবে এর নামটা প্রচলিত খুব। তো এবার জেনে নিই যে কম্প্রেস ন্যাচারাল গ্যাসটা কি এবং সেটা কোথা থেকে পাওয়া যায়। আচ্ছা, কম্প্রেস ন্যাচারাল গ্যাস মানে হচ্ছে যে ন্যাচারাল গ্যাস মানে প্রাকৃতিক গ্যাস, কম্প্রেস মানে যাকে চাপ প্রয়োগ করে রাখা হয়েছে, চাপ প্রয়োগে। আচ্ছা, তো এই যে প্রাকৃতিক গ্যাসটা এটা আসে কোত্থেকে? পেট্রোলিয়ামে খনিতে তেলের সঙ্গে এই গ্যাসটা কিছুটা সঞ্চিত থাকে। এই গ্যাসটাকে আলাদাভাবে তেলের সঙ্গে খনি থেকে তোলা হয়। এই দাহ্য গ্যাসটাকে বলা হয় প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসটাকে যখন চাপ প্রয়োগে তরলে পরিণত করা হয় তখন এটাকে বলা হয় কম্প্রেস ন্যাচারাল গ্যাস বা সিএনজি। এর মধ্যে মোটামুটি এলপিজিতে যে উপাদানগুলো থাকে আমরা যেগুলো জানি, তো সেগুলো তো সামান্য ইথেন, প্রোপেন থাকে। আর প্রধান উপাদান হচ্ছে সিএনজির কিন্তু মিথেন। একটু আগে আমরা জেনে এসেছি যে মিথেনে জ্বালানি হিসেবে ব্যবহার করা তাকে খুবই সুবিধাজনক, কারণ তার তাপ উৎপাদক বিক্রিয়া একটা সে করে অক্সিজেনের সাথে সম্পূর্ণ দহনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কম্প্রেস ন্যাচারাল গ্যাসের মূল উপাদান কিন্তু ইথেন। সেই জন্য একে ভীষণভাবে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঘর গরম রাখতে, রাস্তাঘাটে, রান্নার কাজে যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করা যেতে পারে। যানবাহনের জ্বালানি হিসেবে এটার ব্যবহার বেশি। নানান রকম শিল্প কারখানাতেও গ্যাসটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং সেই উৎপাদনগুলো ভালোভাবে করা যেতে পারে। তো এসো এবার আমরা জেনে নিই যে পলিমার গুলো, একটা পলিমার সম্বন্ধে আমরা জেনেছি এবং পলিমার কাকে বলে সেটাও জেনেছি। তো পলিমার মূলত কিন্তু হচ্ছে দু রকমের, একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, একটা হচ্ছে সংশ্লেষিত পলিমার। প্রাকৃতিক পলিমার মানে যেগুলো প্রকৃতিতে নিজেরাই পলিমার হিসেবে উপস্থিত আছে, যেগুলো আমরা তৈরি করিনি। সংশ্লেষিত মানে হচ্ছে যেগুলো কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়েছে। প্রাকৃতিক পলিমারের মধ্যে আমরা সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, তারপর তোমার নিউক্লিক অ্যাসিড, এগুলোকে বলতেই পারি প্রাকৃতিক রবার, এগুলো হচ্ছে সব প্রাকৃতিকভাবে তৈরি পলিমার। সংশ্লেষিত পলিমার মানে হচ্ছে যেগুলোকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এর মধ্যে পলিথিনের কথা আমরা একটু আগে জেনে এসেছি, এর মনোমারটা হচ্ছে ইথিলিন। আচ্ছা, নতুন হচ্ছে টেফলন। টেফলন হচ্ছে টেট্রাফ্লোরো ইথিলিন CF2 ডবল বন্ড CF2। এর যে মনোমারটা সেটা হচ্ছে CF2 ডবল বন্ড CF2 বা টেট্রাফ্লোরো ইথিলিন। এটা এই মনোমারটাকে নিয়ে এটাকে যদি পলিমারাইজেশন প্রক্রিয়া করা হয় তাহলে আমরা পাই পলি টেট্রাফ্লোরো ইথিলিন বা টেফলন। টেফলনকে রাসায়নিক শিল্পে ভীষণভাবে, এবং যে ননস্টিক কুকওয়্যারগুলো আমরা বাড়িতে ব্যবহার করি তার উপর যে কালো রঙের কোটিংটা থাকে সেই কোটিংয়ে কিন্তু টেফলনটা ব্যবহার করা হয়। আরেকটা পলিমারের কথা বলি, পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড, যার মনোমারটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড CH2 ডবল বন্ড CHCl। এর পলিমারাইজেশন প্রক্রিয়ায় পাওয়া যায় পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। পিভিসির নাম তোমরা অনেক জায়গায় টিভিতে অ্যাডে দেখে থাকো। এটা দিয়ে তোমার গামবুট তৈরি করা হয়, চটি তৈরি করা হয়, তারপর তোমার রেনকোট তৈরি করা যায়। যে আমরা বৈদ্যুতিক তারের যে কোটিংটা থাকে, কেবলগুলোর যে ওপরে প্লাস্টিকের কভারটা থাকে, সেটা পিভিসি দিয়ে তৈরি হয়। বড় বড় হোস পাইপ তৈরি করতে, অনেক মোটর গাড়ির ভেতরের অংশ, অনেক পার্টস যেগুলো পিভিসি দিয়ে তৈরি করা হয়, এটা খুব টেকসই হয়। অনেক জায়গাতেই এটা ভীষণভাবে ইন্ডাস্ট্রিতে এটার ব্যবহার আছে।
আমরা অনেক জায়গাতেই অ্যাডে দেখতে পাই বা শুনতেও পাই যে পিভিসি দিয়ে তৈরি করা হয়েছে, এই পিভিসি ওই পিভিসি। তো এইটা হচ্ছে ব্যাপার, যেটা একটা পলিমার যার মনোমারটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, তার যে পলিমার সেটা হচ্ছে পিভিসি। আচ্ছা, এই যে পলিমারগুলোর কথা আমরা জানলাম, এর মধ্যেও কিন্তু একটা ব্যাপার রয়েছে, দুরকমভাবে এটাকে ভাগ করা যেতে পারে। প্রথমটা হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার। মানেটা কি? মানে হচ্ছে এই যে পলিমারগুলো এর মধ্যে যারা প্রাকৃতিক পরিবেশে ধরো ছত্রাক ও জীবাণুর এনজাইম ঘটিত বিক্রিয়ার ফলে যারা বিশ্লিষ্ট হয়, মাটিতে মিশে যায়, তাদেরকে আমরা বলি জৈব ভঙ্গুর পলিমার বা বায়োডিগ্রেডেবল পলিমার। কিন্তু যারা মেশে না এইভাবে এই প্রক্রিয়ায়, তাদেরকে আমরা বলি জৈব অভঙ্গুর পলিমার বা নন বায়োডিগ্রেডেবল পলিমার। যেগুলো ন্যাচারাল পলিমার বা প্রাকৃতিক পলিমার, সেগুলো সবসময়ই মাটিতে মিশে যায় ছত্রাক ও জীবাণুর ক্রিয়ায়, কিন্তু যেগুলো আমরা তৈরি করছি সংশ্লেষিত পলিমার, সেইগুলো কিন্তু এইভাবে মাটিতে মেশে না, একেবারেই মেশে না। সেই জন্য ইদানিং পলিমার ব্যবহারের বেশ কিছু ক্ষতিকর প্রভাব দেখা যাচ্ছে যে এই যে আমরা পলিমারগুলো ব্যবহার করছি, তার যে মনোমারগুলো রয়ে যাচ্ছে, যেমন ভিনাইল ক্লোরাইড, টেট্রাক্লোরোইথিলিন, স্টাইরিন, এইগুলো কিন্তু নিঃশ্বাসের সাথে নিলে কোনোটার শরীরের শারীরিক ক্ষতি হচ্ছে, কোনোটা যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে এগুলো যেহেতু বায়োডিগ্রেডেবল নয়, সেই জন্য পরিবেশে অনেক গ্যাস মিশে যাচ্ছে, যার জন্য সেগুলো পরিবেশে ক্ষতি করছে। বা যেখানে ফেলে দেওয়া হচ্ছে সেইখানে হয়তো ড্রেনেজ সিস্টেমে গিয়ে আটকে গেল, যেহেতু এটা আর মাটিতে মিশছে না, ড্রেনেজ সিস্টেমটা তখন আটকে গেল। ফলে পলিমার ব্যবহারে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর আমাদের চারদিকে ক্ষতি হচ্ছে, পরিবেশ ভীষণভাবে দূষিত হয়ে যাচ্ছে। সেই জন্য এখন বিজ্ঞানীরা বলছেন যে এই পলিমারটা আমাদের যতটা সম্ভব কম ব্যবহার করা উচিত। যদিও পলিমার ব্যবহার করলে আমাদের অনেক রকম সুবিধা হয়, কিন্তু পরিবেশের স্বার্থে, পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের কি করতে হবে, যদি আমরা চটের ফলে মাটির ভার, কাগজের ঠোঙা ইত্যাদি ব্যবহার করতে পারি, বা রিসাইক্লিং পদ্ধতিতে এমন কোনো প্লাস্টিক ব্যবহার করতে পারি যেগুলো বিওজি হবে, যেমন বায়োডি ব্যাগ বলে তৈরি করা সম্ভব হয়েছে, বা মাটির সাথে সহজে মিশতে পারে এমন প্লাস্টিক তৈরি করে বায়োপোল, সেইগুলো যদি আমরা তৈরি করতে পারি, এবং সেগুলোই তাহলে আমাদের ব্যবহার করতে হবে, যাতে করে আমরা এই পরিবেশ দূষণজনিত ব্যাপার থেকে বাঁচতে পারি। জৈব যৌগ সম্বন্ধে জানি, যেগুলো আমাদের না জানলেই নয়, যেমন হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল নাম, এটা CH3CH2OH, এটা সুগন্ধি দ্রব্য প্রস্তুতিতে এটার ব্যবহার আছে। এটা পেট্রোলের সঙ্গে মিশিয়ে জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়, বিভিন্ন রকম জৈব যৌগ তৈরিতে এটার ব্যবহার আছে। মেথিলেটেড স্পিরিটে এটার ব্যবহার করা হয়, শিল্পের কাজে এটার প্রচুর ব্যবহার আছে। ইথাইল অ্যালকোহল একটা বর্ণহীন মিষ্টি গন্ধযুক্ত তরল পদার্থ। ইথাইল অ্যালকোহল জলে ভীষণভাবে দ্রাব্য। তো দেখে নিই যে ইথাইল অ্যালকোহল কিভাবে রাসায়নিক আচরণ করে। সোডিয়ামের সাথে সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করে দেখা যায় যে ইথাইল অ্যালকোহল, দেখো এখানে হাইড্রোজেন পরমাণুটা প্রতিস্থাপিত হয়েছে সোডিয়াম পরমাণু দিয়ে, এবং তৈরি হয়েছে সোডিয়াম ইথক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। যখন গাঢ় H2SO4 সাথে এটাকে উত্তপ্ত করা হয় মোটামুটি 170°C তাপমাত্রায়, তখন ইথাইল অ্যালকোহল থেকে জলের অণু, এক অণু জলের অণু বেরিয়ে যায় এবং পড়ে থাকে ইথিলিন। এইভাবে আমরা ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন তৈরি করতে পারি। তো এখানে আমি কিছু ক্ষতিকারক প্রভাবের কথা বলতে চাইবো। মিথানল হচ্ছে বা মিথাইল অ্যালকোহল যেটা, সেটা হচ্ছে অত্যন্ত একটা ক্ষতিকারক, একটা বিষাক্ত পদার্থ। এটা যদি খুব অল্প পরিমাণেও মানুষ খেয়ে নেয় কোনোভাবে, তাহলে তার এমন ক্ষতি হতে পারে, সে শেষ পর্যন্ত মারাও যেতে পারে। ইথাইল অ্যালকোহলকে সাধারণভাবে অ্যালকোহল বলা হয়। এটা একটা পানীয় হিসেবে এটার প্রভাব আছে। বেশি মাত্রায় এটা যদি পান করা যায় তাহলে মানুষের নার্ভাস সিস্টেমে এটা এফেক্ট করতে পারে। স্বাস্থ্যের পক্ষে খুব বেশি পরিমাণে পান করলে এটা স্বাস্থ্যের নানান রকম ক্ষতি ডেকে আনে এবং শেষ পর্যন্ত মানুষ মারাও যেতে পারে। তো সেই জন্য এইগুলো, যদিও এগুলোর বহুল প্রচলন আছে, বহুলভাবে এগুলো প্রচলিত, কিন্তু এগুলো ক্ষতিকারক প্রভাব মাথায় রেখে ব্যবহার করলে আমরা এই ক্ষতিকারক প্রভাবগুলো থেকে মুক্ত থাকতে পারবো। তো এখানে আমরা আরেকটা জিনিসের কথা বলবো, যেটা শিল্পের ইথাইল অ্যালকোহলকে ভীষণভাবে ব্যবহার করা হয়। এটাকে যদি পানের অযোগ্য করে শিল্পে ব্যবহার করা হয়, সেজন্য তখন এটাকে এর সাথে কি মিশিয়ে দেওয়া হয়, ইথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন, এইগুলো যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ডিনেচার স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। এই মেথিলেটেড স্পিরিট এটা বিভিন্ন শিল্পে বার্নিশের কাজে এটা ভীষণভাবে ব্যবহার করা হয়। তো এই স্পিরিটটা 90% মিথাইল অ্যালকোহল আর 10% মিথাইল অ্যালকোহল থাকে, মিথিলেটেড স্পিরিট বলে যেটা পরিচিত। তো আরেকটা যৌগ আমাদের যেটা চারপাশে আমরা দেখতে পাই, এটা বহুল একটা ব্যবহার আছে, সেইটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3COH। তো অ্যাসিটিক অ্যাসিডের এটাও একটা তীব্র গন্ধযুক্ত বর্ণহীন তরল পদার্থ। অ্যাসিটিক অ্যাসিড জলে দ্রবীভূত হয়। অ্যাসিটিক অ্যাসিডের একটা 4 থেকে 8% লঘু জলীয় যৌবনকে বলে ভিনিগার। এবার তোমরা নিশ্চয়ই চিনতে পারছো যে অ্যাসিটিক অ্যাসিডটা কি।
ভিনিগার আমাদের সবার বাড়িতেই থাকে, রান্নায় কাজে লাগানো হয়, রেস্টুরেন্টে থাকে। তো অ্যাসিটিক অ্যাসিড আমাদের চারপাশে ব্যবহৃত হওয়া একটা জৈব যৌগের মধ্যে অন্যতম একটা জৈব যৌগ। এসব আমরা তার সম্বন্ধে আরেকটু জেনে নিই। অ্যাসিটিক অ্যাসিড অন্যান্য অজৈব অ্যাসিডের মতোই ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে। যেমন লবণটা এখানে তৈরি হয়েছে অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে CH3CONA বা সোডিয়াম অ্যাসিডে। বা তোমরা আগেও জেনেছো অজৈব অ্যাসিডের ক্ষেত্রে বাইকার্বনেটের সাথে বা কার্বনেট লবণের সাথে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এখানেও সেটা হয়। জৈব অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সাথে বা এমনি বাইকার্বনেটের সাথে বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। ইথাইল অ্যালকোহলের সাথে একটা বিশেষ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটাকে আমরা বলে থাকি এস্টারিফিকেশন বিক্রিয়া। এখানে এক অণু জল অপসারিত হয়, গাঢ় স্টেসোফোরের উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এক অণু জল অপসারিত হয়েছে। যে যৌগটা তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা এস্টার, যার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। এই এস্টারগুলোর একটা সুমিষ্ট একটা গন্ধ আছে, এইগুলোকে ভীষণভাবে আমাদের যে ডিও স্প্রে, পারফিউম ইত্যাদিগুলো আমরা পাই, তার মধ্যে এস্টার জাতীয় যৌগ থাকে। তো আমরা দেখো আজকের ক্লাসে আমরা আমাদের চারপাশে ব্যবহার হয় এরকম অনেক জৈব যৌগের সঙ্গে আজকে আমরা পরিচিত হতে পারলাম। আমাদের ক্লাসটা এখানেই শেষ হবে। আমরা শুধু কিছু এবার হোমওয়ার্কের কথা বলবো, যেগুলো তোমরা বাড়িতে করবে। আচ্ছা, তো আমরা আমাদের জৈব যৌগের যে রসায়ন, জৈব রসায়ন চ্যাপ্টারটা আমাদের শেষ হলে এবার আমি তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, প্রশ্নগুলোর উত্তর তোমরা করবে, করে পরে দেখিয়ে নেবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, এমন একটি হাইড্রোকার্বনের উদাহরণ দাও যেটি গ্রিনহাউস গ্যাস রূপে আচরণ করে। 2 নম্বর, ঝালাইয়ের কাজে ব্যবহৃত গ্যাস মিশ্রণে কোন হাইড্রোকার্বনটি থাকে। 3 নম্বর, মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনের মধ্যে কোনটি মূলত প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 4, কয়লা খনিতে মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে কেন। 5, এলপিজির মধ্যে কোন দুর্গন্ধযুক্ত উপাদানটি মেশানো থাকে। 6, অ্যাসিটিলিন থেকে কিভাবে ইথেন পাওয়া যায়। 7, বায়োপলিমার কি। 8, রেকটিফাইড স্পিরিট কি। 9, ভিনিগার কি। 10, একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। 11, পিটিএফই মনোমারের নাম ও সংকেত লেখো। 12, কিভাবে পরিবর্তিত করবে ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন। 13, এস্টারিফিকেশন কাকে বলে। 14, জৈব অবিশ্লেষ্য পলিমার বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। এছাড়াও আমাদের বইয়ের যে অনুশীলনীটি আছে সেটি তোমরা করে রাখবে স্কুলের খাতায়, এবং তার সাথে এই প্রশ্নগুলোর উত্তর করবে। কোনো অসুবিধা হলে তোমাদের ক্লাসে যিনি পড়ান তার সাথে যোগাযোগ করে নেবে। ধন্যবাদ।